This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ থেকে এই মুহূর্তে আরো একটা চমকে দেওয়ার মতন ছবি দেখাবো আপনাদের। বাংলাদেশের লাগাতার সংখ্যালঘু নির্যাতন চলছেই। দীপু দাসের পর পদ্মা পারে আবার আক্রান্ত সংখ্যালঘু হিন্দু। এবার ঝিনাইদহে ভারতীয় সন্দেহে রিক্সা চালককে বেধড়ক মারধরের অভিযোগ। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, হাতে লাল সুতো থাকায় ওই রিক্সা চালক গোবিন্দ বিশ্বাসকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠছে জামাতের বিরুদ্ধে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনক্রমে উদ্ধার করে ঝিনাইদহের বাসিন্দা রিক্সা চালক গোবিন্দ বিশ্বাসকে। এই গোবিন্দ বিশ্বাসের চোখে বুকে গুরুতর আঘাত লেগেছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমান হাদির হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে 24 ঘন্টার ডেডলাইন হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের। খুনিকে গ্রেপ্তার করতে না পারলে দেশ জুড়ে আরও তীব্র আন্দোলনের হুঙ্কার দিয়ে রাখলো এই কট্টরপন্থী সংগঠন। শাহবাগ মোড় থেকে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকেও হুঁশিয়ারি দিয়ে শোনা গেল ইনকিলাব মঞ্চের সচিব আব্দুল্লাহ আল জাবেরকে। হাদির শেষকৃত্যের পর শাহবাগ মোড়ে সমাবেশ করে এই কট্টরপন্থী সংগঠন। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে। 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নিকেশ করলো বিএসএফ। সিলেট এবং মেঘালয় সীমান্তের কাছে পাড়াইহাটের ঘটনা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো। আমাদের ডিফেন্স করেসপন্ডেন্ট সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্ত, বিএসএফ সূত্রে আর কি জানতে পারা যাচ্ছে? দেখো, বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, মেঘালয় সিলেট সীমান্তে এই ঘটনাটি ঘটেছে আজকে, এবং যেটা বিএসএফ সূত্রে খবর, এই দুজন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই দুজনের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে একাধিক দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এমনকি জঙ্গিদের সঙ্গে একাধিক কার্যকলাপ করতো, অস্ত্র সরবরাহ করতো, পাচার করতো। এবং বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আজ তার সঙ্গীদের নিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে চলে যেতে বলে। তারপরে অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপরে হামলা করলে বিএসএফ জওয়ানরা গুলি চালায়। তাদের দুজন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী নিকেশ হয়েছে, বাকিরা তাদের দেহ ফেলে রেখেই পালিয়ে যায়। পরে বিএসএফ ওই দুজনের দেহ উদ্ধার করেছে। দেখো, অনুপ্রবেশ রুখতে ইতিমধ্যে বিএসএফ এর তরফে কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তারই অন্যান্য ফলশ্রুতি হিসাবে এই দুজনকে নিকেশ করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। ধন্যবাদ, নজর রাখো। শহরে মোহন ভাগবতের অনুষ্ঠানের জট কাটলো। সংঘ প্রধানের সভা ঘিরে কলকাতা পুলিশের কোনো আপত্তি নেই, আদালতে কথা জানালেন রাজ্যের আইনজীবী। রবিবার আরএসএস এর অনুষ্ঠানের অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। লালবাজারকে সভার অনুমতি দেওয়ার নির্দেশ আদালতের। কাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তির অনুষ্ঠান। যেহেতু ক্যালকাটা পুলিশ আমাকে নো এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না, আমাদের পক্ষে সম্ভব নয় প্রোগ্রামটাকে করা। আর এখানে সব কার্ড বিতরণ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো সেক্ষেত্রে যখন আমরা পুরো মামলাটা যখন মুভ করছি, তখন যিনি আইনজীবী, যিনি স্টেটের হয়ে অ্যাপিয়ার করছিলেন, উনি বললেন যে ওনারা এনওসি দিতে রাজি আছেন, আর ওনারা আমাদের যিনি আছেন ওনার হাতে ওনারা 9টা নাগাদ সেইটা হ্যান্ড ওভার করে দেবেন লালবাজারে। সুতরাং ওই জিনিসটা রেকর্ড করে মহামান্য আদালত মামলাটা নিষ্পত্তি করে দিলেন। প্রাক্তন পুরপ্রধানের দাদাগিরি। স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে হাতাহাতি ধাক্কাধাক্কিতে জড়ালেন কালনা প্রাক্তন পুরপ্রধান আনন্দ দত্ত। ইলেকট্রিকের পোল বসানোকে কেন্দ্র করে কালনা লালবাগান এলাকার একটি সরস্বতী পুজোর কমিটির সদস্যদের সঙ্গে বচসায় জড়ান প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুজো কমিটির সদস্যদের ব্যক্তিগত জায়গায় ইলেকট্রিক পোল বসানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বাধা দিলে মারধরের অভিযোগ প্রাক্তন পুরপ্রধান আনন্দ দত্তর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সংঘর্ষের ভিডিও। যুক্ত সংঘাতে আসতে হবে।